ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন। তৌসিফ, আমার হাতটা ছেড়ে দে। তোর সাহস কি করে হলো তুই আমার হাত ধরিস? 100 বার ধরবো। তুমি কেন অন্য ছেলেদের সাথে কথা বলো? আমি তোমাকে ভালোবাসি আগেও বলেছি, এরপরেও কেন তুমি অন্য ছেলেদের সাথে কথা বলো? আমি তোকে ভালোবাসি না এটা কতবার বলবো? তুই আমার মামাতো ভাই, তাও আমার থেকে ছোট। আত্মীয় আছিস, আত্মীয়র মতো থাক। যদি তুই আমার মামাতো ভাই না হতি তোকে আমি খুন করে ফেলতাম। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি এখন আমার সাথে বাসায় যাবে। ভেবেছিলাম তোমাকে নিয়ে ঘুরতে যাব, কিন্তু তুমি আমার মুডটাই নষ্ট করে দিলে। আজকে অফিস অর্ধেক করে তোমাকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য এসেছিলাম, কিন্তু তুমি এটা কি করলে? তুই কি করে ভাবলি তোর সাথে আমি ঘুরতে যাব? আমাকে কি তোর এতটাই সস্তা মনে হয়? তোর মতো ছেলের সাথে আমি ঘুরতে যাব? দেখো রিহা, আমি তোমাকে ভালোবাসি। তুমি তো জানো আমাদের দুজনের বাবার মধ্যে ঝামেলা চলছে। আমাদের উচিত একসাথে এটা সমাধান করা। তা না করে তুমি কেন এরকম করছো? কারণ তোরা অন্যায় করেছিস। তোরা আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছিস। আমার বাবা এসব সম্পদের মালিক হওয়ার কথা ছিল, কিন্তু তোর বাবা আমার ফুপুকে বিয়ে করে সবকিছু কেড়ে নিয়েছে। দেখো আপু, আমরা তোমাদের কিছুই দখল করিনি। আমার বাবার অধিকার আছে এখানে। আমার দাদু এবং তোমার দাদু দুজনে বন্ধু ছিলেন। তারা দুজন মিলে এই ব্যবসা শুরু করেছেন। তাই এই ব্যাপারে আমাদের কথা না বলাই ভালো। তুই এখন আমার সামনে থেকে যা ভাই। আমি তোকে সহ্য করতে পারি না। এরপরও কেন তুই বারবার আমার সামনে আসিস? তুই এতটা বেহায় কিভাবে হলি? আগে তো তুই এত বেহায় ছিলি না। আমি তোমাকে ভালোবাসি, সেই জন্য তোমাকে কিছু বলতে পারছি না। তুমি বারবার আমাকে অপমান করো, এরপরও আমি তোমার কাছে ফিরে আসি শুধুমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্য। আমি সেই ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসি। ভালোবাসা? সেটা কোনোদিনও সম্ভব না। কারণ তোরা আমাদের সবচেয়ে বড় শত্রু। তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না। আমাদের বাড়িতে এসে আমাদের সব কিছু কেড়ে নিয়েছিস। এরপরও বলছিস আমাকে ভালোবাসিস। আর তোকে এইসব বলেই বা কি লাভ? তোর বাবাও তো এই রকমই এসে জুড়ে বসেছিল। এরপর আমার ফুপিকে বিয়ে করে সবকিছু দখল করেছে। তোর বাবা যেরকম তুইও সেরকম করেই হয়েছিস। রিহার গালে থাপ্পড় দিতে যাবে তার আগেই রিয়া তৌফিসের হাত ধরে আটকে দিল। এরপর রিহাই তৌফিসের গালে একটা সজোরে থাপ্পড় মেরে দিল। তৌসিফ থাপ্পড় খেয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। রিয়া তখন রেগে বলল, তোর সাহস কি করে হলো তুই আমার দিকে হাত বাড়াস? তোকে আমি শেষ করে ফেলবো। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না, বেহায় নির্লজ্জ কোথাকার। তৌসিফ আর কিছু বলতে পারল না, দৌড়ে বাসায় চলে আসলো। তৌসিফ চৌধুরী বাবা মায়ের একমাত্র সন্তান। তার দাদা এবং রিহার দাদা দুজনে খুব ভালো বন্ধু ছিলেন। সেজন্য তৌসিফের মায়ের সাথে তৌসিফের বাবার বিয়ে দেন। তাই সম্পর্কে দুজন মামাতো ভাই বোন, কিন্তু তাদের দুই পরিবারের মধ্যে অনেক দিন থেকেই ঝামেলা চলছে। কেউ কারোর সাথে কথা বলে না। তৌফিসের দাদু আগে মারা গিয়েছিলেন, সেজন্য রিহার দাদু তৌসিফের বাবা অর্থাৎ রফিক চৌধুরীকে নিয়ে আসেন তার বাসায়। এরপর এখান থেকেই তিনি পড়াশোনা করেন। তার ব্যবহারে মুগ্ধ হয়ে রিহার দাদু নিজের মেয়ে অর্থাৎ তৌসিফের মাকে তার হাতে তুলে দেন। ওদিকে রিহার বাবা আরিফ সাহেব ছোটবেলা থেকেই খারাপ পথে চলতে শুরু করেন। রাতভর বাইরে আড্ডাবাজি, নেশা তার কাছে নিত্যদিনের অভ্যাস ছিল। রিহা দাদুর মৃত্যুর সময় তিনি চিন্তা করলেন তার ছেলে যেভাবে জুয়া আর মদের নেশায় আসক্ত হয়েছে, তাতে তার মৃত্যুর পরেই আরিফ সাহেব ব্যবসা, বাড়ি, গাড়ি সব কিছু শেষ করে দিবে। তাই তিনি তৌসিফের দাদুর শেয়ার আর নিজের সব সম্পত্তি তার মেয়ের নামে করে দেন এবং বললেন সব কিছু আগলে রাখতে। কোনো দিন যদি আরিফ সাহেব ভালো পথে ফিরে আসেন তাহলে তাকে তার প্রাপ্য ফিরিয়ে দেওয়ার কথা বললেন এবং এটা নিয়েই ঝামেলা শুরু হয়। আরিফ সাহেব ভাবছেন তার বাবা তার সাথে অন্যায় করে সব সম্পত্তি তার বোনের নামে করে দিয়ে গেছেন। এদিকে তৌসিফ সারা রাত কান্না করে কখন যে ঘুমিয়েছে খেয়ালই নেই। সকালে তার মায়ের ডাকে ঘুম ভাঙল। তৌসিফ, আর কত ঘুমাবি বাবা? তাড়াতাড়ি উঠে আয়। আজকে না তোর জন্য মেয়ে দেখতে যাব। সকাল সকাল তার মায়ের মুখে এমন কথা শুনে তৌসিফের মেজাজ খারাপ হলো। মায়ের দিকে তাকিয়ে বলল, তোমার কি খেয়ে দেওয়ার কোনো কাজ থাকে না? সব সময় শুধু আমার পিছনে পড়ে থাকো কেন? আমি বলেছি না আমি বিয়ে করতে চাই না, তাহলে কেন জোর করছো? আমার কি একটুও সুখের আসেনি?
আমি কত আশা নিয়ে বসে আছি, আমার একমাত্র ছেলেকে বিয়ে দেব, আমার নাতি নাতনি হবে। কিন্তু তুই আমার সব স্বপ্ন মাটি করে দিবি এভাবে। আম্মু, আমি তোমাকে কতবার বললাম আমি রিহাকে ভালোবাসি, কিন্তু রিহা আমাকে ভালোবাসে না। আমি ওকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি ওকে সত্যি অনেক ভালোবাসি আম্মু। এই কথা শোনার পর তৌসিফের আম্মুর মুখ মলিন হয়ে গেল। এই বাড়ির সবাই জানে তৌসিফ রিয়াকে ভালোবাসে, কিন্তু রিয়া তাকে একদমই সহ্য করতে পারে না। সব সময় তৌসিফকে বাজে কথা বলে, কিন্তু অন্য কেউ তৌসিফকে বাজে কথা বললে যেখানে সে রেগে যায়, সেখানে রিয়া তাকে হাজারো অবহেলা করার পরেও তৌসিফ তার পেছনে পেছনে ঘুরতে থাকে। রিয়া দেখতে যে আহামরি সুন্দরী তা খুব একটা নয়, তবুও তৌসিফের মেয়েটাকে খুব ভালো লাগে। সেজন্য ছোটবেলা থেকে কোনো দিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি ও। সে ভাবতো তার মামাকে বলে রিহাকে বিয়ে করবে, কিন্তু যখন বয়স বাড়তে শুরু করে তখন রিহাও ভার্সিটিতে উঠে যায়। তখন তার চাহিদার সাথে তৌসিফের চাহিদা মিলে না। রিহা বর্তমান যুগের স্মার্ট জীবনযাপনে অভ্যস্ত। তৌসিফের মামি অর্থাৎ রিহার মা একজন শিক্ষিত স্মার্ট মহিলা, সেজন্য নিজের মেয়েকেও তার মতো করে গড়ে তুলেছেন। রিহা ভার্সিটিতে যাওয়ার পর ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করে, ঘন্টার পর ঘন্টা আড্ডা দেয়। এত কিছু দেখার পরেও তৌসিফ কোনো রিহার প্রতি এত আকৃষ্ট হলো সেটা বুঝে না তৌসিফের মা। তিনি ছেলের মনের অবস্থা বুঝতে পেরে মাথায় হাত বোলাতে বোলাতে বললেন, বাবা, তুই জানিস রিহা তোকে ভালোবাসে না, আর তোর মামাও কোনোদিন এই সম্পর্ক মেনে নেবে না। তাহলে কেন তুই রিহার পেছনে পড়ে আছিস? তৌসিফ তার আম্মুর দিকে তাকাতেই দেখলো তার মায়ের মন খারাপ হয়ে গেছে। তৌসিফ মাকে জড়িয়ে ধরে বলল, কি করব আম্মু, আমি তোকে ভালোবেসে ফেলেছি। আমার কেন এরকম হয় আমি নিজেও জানি না। তার এত অবহেলার পরেও আমি কেন তার কাছে বারবার ফিরে যাই। নিজের মনকে বোঝানোর চেষ্টা কর বাবা, তুই বড় হয়েছিস, এখন নিজেকে একটু বোঝানোর চেষ্টা কর। রিহার আচার আচরণ দেখেছিস, ও আমাদের সাথে মানিয়ে নিতে পারবে না। তৌসিফ চুপচাপ মায়ের কথা শুনছিল। তার মা তাকে অনেক বোঝালো, কিন্তু তৌসিফের সব কিছু মাথার উপর দিয়ে গেল, কারণ সে রিয়াকে ভালোবাসে। তাই রিহার ব্যাপারে কোনো বাজে কথা শুনতে তার একদমই ভালো লাগে না। তৌসিফ উঠে ফ্রেশ হয়ে অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। তৌসিফ এবং তার বাবা দুজনেই একসাথে অফিসে যায়। দুজনেই কাজ নিয়ে অনেক বেশি সিরিয়াস। সে নিচে নামতেই দেখলেও তার মামা বসে ব্রেকফাস্ট করছেন, আর তৌসিফের বাবাও নিচের দিকে তাকিয়ে পাশে বসে ব্রেকফাস্ট করছেন। দুজনের মধ্যেই এমন সম্পর্ক হবে কেউ কোনোদিনও চিন্তাও করতে পারেনি। এই তো 5 বছর আগের কথা। তখন তৌসিফের নানু বেঁচে ছিলেন। তৌসিফের নানু অনেক রাগী মানুষ ছিলেন, সেজন্য তারা দুজনেই একদম সোজা হয়ে চলাফেরা করত। তৌসিফের নানু বাসায় বসে থাকতেন, কিন্তু দুজনকেই যেই রকম বলতেন ঠিক সেই রকমই করত। দুজনেই অফিসটা অনেক ভালো করে সামলাচ্ছিল, তাদের মধ্যে অনেক ভালো সম্পর্কও ছিল। তৌসিফ আর রিহা দুজনে ভালো বন্ধুর মতো ছিল, কিন্তু হঠাৎ করেই তার নানুর মৃত্যু হয়। এরপর থেকে সব কিছু কেমন জানি পরিবর্তন শুরু হয়ে গেল। ওদিকে তৌসিফের মামার সাথে কয়েকজন জুয়ারির পরিচয় হয়, ফলে একসময় অফিসের বিভিন্ন কাজে তিনি তৌসিফের বাবার সাথে বেইমানি করে টাকা নিয়ে যেতেন। এই জন্য তৌসিফের বাবা রাগ করে তাকে অফিস থেকে বের করে দেন। তৌসিফের নানু যখন মারা যান তখন হয়তো বুঝতে পেরেছিলেন এই বিষয়টা। সব কিছুর পর তার সন্তান তিনি সবচেয়ে ভালো বুঝেছিলেন। এমন কোনো জিনিস নেই যেটা উনি জুয়া খেলার ব্যবহার করেননি। এমনকি নিজের স্ত্রীর বিয়ের গহনা পর্যন্ত তিনি জুয়া খেলায় নিয়ে হারিয়ে ফেলেছেন। কিন্তু তার মুখের দিকে তাকালে মনে হয় না তিনি এটা নিয়ে কোনো অনুশোচনায় ভুগছেন। তৌসিফ তখন নিচে গেল। তখন তৌসিফের মামা তার দিকে তাকিয়ে বললেন, তৌসিফ, আমার কিছু টাকার দরকার আজকে। আরিফ সাহেব সাধারণত তৌসিফের বাবার কাছে টাকা চাইতেন, কিন্তু তৌসিফের বাবার সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর থেকে তৌসিফের কাছে টাকা চান। তৌসিফের সাথে সবারই মোটামুটি খুব একটা ভালোই সম্পর্ক, কারণ তাদের এইসব ঝামেলায় তৌসিফের থাকতে চায় না। তৌসিফের বাবা অফিসে একা সামলাতে পারছিলেন না, তাই অনার্সে ভর্তি হওয়ার পর থেকে তৌসিফের বাবার সাথে অফিসে হেল্প করে। তৌসিফ তখন তার মামাকে বলল, আচ্ছা মামা, তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নিয়ে যেও। তৌসিফ, তোমাকে কি আমি অর্ডার দিয়েছি আমার টাকা ব্যবহার করার? তুমি কেন আমার টাকা ব্যবহার করবে?
তৌসিফ তার বাবার গম্ভীর কণ্ঠ শুনে বাবার দিকে তাকালো। এরপর কথা না বলে ব্রেকফাস্ট করতে শুরু করলো। তৌসিফ সবসময় চাই সবাই যেন হাসি খুশি থাকে, সবাই যেন আগের মতো হয়ে যায়। আগে তাদের পরিবারটা কত সুন্দর ছিল, কিন্তু এখন মনে হয় যেন একই বাড়িতে বাস করার পরেও তাদের মধ্যে হাজার হাজার মাইল দূরত্ব। পাশাপাশি বসে খাবার খায়, কিন্তু একে অপরের দিকে তাকিয়ে কথাও বলে না। এই কষ্ট কাউকে বলে বোঝানো সম্ভব নয়। খাওয়া শেষে তৌসিফ বাবার সাথে অফিসে চলে আসলো। একটু পর আরিফ সাহেবও আসলেন। তৌসিফ জানতো তার মামাকে হাজারো অপমান করলেও তিনি আসবেন, কারণ তার টাকার প্রয়োজন। আর টাকার প্রয়োজন হলে তার মামার মাথা ঠিক থাকে না। তৌসিফ তার হাতে 20,000 টাকা দিয়ে বলল, মামা কেন এরকম করছো? তোমাদের দুজনের মধ্যে থাকা ঝামেলা কি ঠিক করে নেওয়া যায় না? এভাবে আর কতদিন চলবে? এটা তুই তোর বাবাকে গিয়ে বুঝা। এই বাড়িতে আমরা দুই ভাই বোন, দুজনের সমান অধিকার হওয়ার কথা ছিল, কিন্তু তোর বাবা একা সবকিছু আত্মসাৎ করে নিয়েছে। তোর বাবা একটা বেঈমান। তৌসিফ অনেক কষ্ট হলো এরকম কথা শুনে। নিজের বাবার নামে এরকম বাজে কথা শুনলে যে কোনো সন্তানেরই খুব খারাপ লাগবে। কিন্তু তৌসিফ শান্ত গলায় তার মামার দিকে তাকিয়ে বলল, এরকম কথা বলতে হয় না মামা, উনি তোমার বড় বোনের জামাই। তোমাকে তো সব কিছু দেওয়া হতো, অফিসের অর্ধেক তুমি পেতে, কিন্তু তুমি জুয়া খেলায় মগ্ন হয়ে পড়লে। ওইসব করে তুমি যত টাকা নষ্ট করেছো তার হিসাব কখনো করেছো? ওই টাকা আয় করতে কত কষ্ট হয় সেটা তো তুমি নিজেও জানো। তৌসিফ, আমি তোকে পছন্দ করি বলে তুই তোর বাবার মতো আমাকে কথা শোনাবি? এটা আমি মেনে নিব না। তুই বাচ্চা ছেলে, এসব সম্পত্তির মারপ্যাচ বুঝবি না। আমি এখন যাচ্ছি। বলেই আরিফ সাহেব তৌসিফের সামনে থেকে চলে গেলেন। তৌসিফ তখন চেয়ারে হেলান দিয়ে ভাবতে লাগলো কি করবে। সে জানে না তাদের দুই পরিবার কি আবার কোনোদিনও এক হবে। একটু পর তৌসিফের বাবা তৌসিফের কাছে আসলেন। তৌসিফ তার বাবার চোখ মুখ দেখেই বুঝতে পারছেন তিনি বেশ রেগে আছেন। তৌসিফের বাবা তার সামনে বসে বললেন, আমি তোমাকে বারবার বলেছি আরিফকে টাকা দিবে না। আরিফ টাকা পাওয়ার পর কি করে তুমি জানো না? এতে আমাদের পরিবারের সম্মান নষ্ট হচ্ছে। আমার শ্বশুর আব্বুর একটা সম্মান ছিল, কিন্তু ও সব কিছু শেষ করে দিয়েছে। ওকে কেন টাকা দিতে গেলে? আমি কি তোমাকে আমার টাকা ব্যবহার করার অর্ডার দিয়েছিলাম? বাবা, আমি বুঝতে পারছি মামা এই টাকা নেওয়ার পর খারাপ কাজে লাগাবে, কিন্তু কি করব বলো? উনি কোনো কাজ করেন না, টাকা পাবেন কোথায়? আর উনি এই পরিবারের সন্তান হিসেবে ওনার একটা অধিকার আছে। ও এই পরিবারের সম্মান নষ্ট করছে। ওর মতো সন্তানের এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। ওকে আমার আত্মীয় বলতে আমার লজ্জা লাগে। আমি এত কষ্ট করে এই টাকাগুলো ইনকাম করি, আর ও এই টাকা নিয়ে মদের আড্ডাখানায় গিয়ে তামসা করে। ওকে যে বাড়িতে থাকতে দিয়েছি এটাই অনেক ওর জন্য। আমার শ্বশুরমশাই আমাকে এই দায়িত্ব দিয়ে গেছেন। এই সম্পদ রক্ষা করার আমার কর্তব্য। বাবা, তুমি শান্ত হও, একদিন সব কিছু ঠিক হয়ে যাবে। মামা একদিন নিজের ভুল বুঝতে পারবে, তুমি একটু ধৈর্য ধরো। এদিকে রিহা রুমে বসে আছে। কি করবে ভেবে উঠতে পারছে না। তার একটাই স্বপ্ন, সে এবং তার পরিবার এই পুরো সম্পত্তি একা ভোগ করবে, কিন্তু বাস্তবতা হলো তাদের হাতে কিচ্ছু নেই। রিয়া তখন বসে বসে বিড়বিড় করছিল, দাদু অনেক বড় একটা অন্যায় করেছেন আমাদের সাথে। আমরা এই বাড়ির সদস্য হওয়ার পরও আমাদেরকে কিছু না দিয়ে সব কিছু তার মেয়ে আর মেয়ের জামাইকে দিয়ে গেছেন। এবারের সম্পত্তি সব আমাদেরকে আমাদের অধিকার জোর করে কেড়ে নিতে হবে। রিয়া তার মায়ের সাথে মিলে একটা প্ল্যান করলো। রিয়ার বাবা যখন বাসায় ফিরে আসলো তখন রিহা তার বাবার সাথে সেই প্ল্যানটা শেয়ার করলো। আরিফ সাহেব সব শুনে বললেন, তোর প্ল্যান তো বুঝলাম, কিন্তু সব দায়িত্ব তোকে নিতে হবে মা। আমার যে করেই হোক সব কিছু চাই। বাবা আমার সাথে অন্যায় করে সবকিছু নাজমার নামে লিখে দিয়েছে। এটা আমি আর মেনে নিতে পারবো না। তুমি কোনো চিন্তা করো না বাবা, সব কিছু আবার আমাদের হয়ে যাবে। ওরা আমাদের সাথে যা যা অন্যায় করেছে সব কিছুর ফল ওদেরকে ভোগ করতেই হবে। তুমি শুধু আমি যেভাবে বলেছি সেইভাবে অভিনয় করতে থাকো। ওদিকে তৌসিফ অফিস শেষ করে বাসায় ফিরে আসলো। সবাই মিলে একসাথে ডিনার করতে বসেছে। তখন হঠাৎ করেই আরিফ সাহেব এসে তৌসিফের বাবার পায়ে ধরে কান্না করতে শুরু করলেন। এটা দেখার পর সবাই হতভম্ব হয়ে গেল। তখন আরিফ সাহেব বললেন, দুলা ভাই, আমি আমার পরিবার নিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছি।
আমি এতদিন খারাপ পথে ছিলাম, সেটা আজ বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিনও এরকম কাজ করব না। এখন থেকে তুমি আমাকে যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তৌসিফের বাবা তখন হাঁ করে তাকিয়ে আছেন আরিফ সাহেবের দিকে। তখন রিহার মা এসে তৌসিফের বাবার কাছে দাঁড়িয়ে বলল, হ্যাঁ ভাই, আমরা অনেক অন্যায় করেছি, এভাবে থাকতে পারছি না। আমরা আগের মতন মিলেমিশে থাকতে চাই। আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আর কোনোদিনও এরকম কাজ করব না। তৌসিফ তখন তার মায়ের দিকে তাকালো। তৌসিফের আম্মু কান্না করে দিয়েছেন। তিনি খুব করে চাইতেন যেন তারা সবাই আগের মতো হয়ে যায়। রিয়া এসেও তৌসিফের বাবার কাছে ক্ষমা চাইল। তৌসিফ তার বাবার দিকে তাকিয়ে আছে। তৌসিফের বাবা তখন আরিফ সাহেবকে জড়িয়ে ধরে বললেন, কি করছিস এসব আরিফ? আমি অনেক দিন থেকে চাইতাম যেন আমরা সবাই আবার একসাথে থাকতে পারি। আজকে যখন তুই নিজের ভুল বুঝতে পেরেছিস তখন আমার আর কোনো আপত্তি নেই। বাবা, তৌসিফের মায়ের নামে সব কিছু লিখে দিলে কি হবে? আমি সমান সমান সব কিছু তোকে দিব। তৌসিফ তখন তার বাবার দিকে এগিয়ে গেল, গিয়ে তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, আমি বলেছিলাম না সব কিছু আগের মতো হয়ে যাবে? দেখলে তো মামা, নিজের ভুল বুঝতে পেরেছে। এখন থেকে আমরা সবাই মিলে ব্যবসা দেখাশোনা করব। হ্যাঁ বাবা, ধৈর্যের ফল মিষ্টি হয়, সেটা আমি আজ বুঝতে পেরেছি। ওর উপর আমার আর কোনো অভিযোগ নেই। তৌসিফের বাবা তখন আরিফ সাহেবের দিকে তাকিয়ে বললেন, কালকে থেকে আরিফ অফিসে যাবে। কালকে থেকে অফিসের সব কিছু আরিফকেও বুঝিয়ে নিতে হবে। বাসায় যত ঝামেলা আছে সব কিছু মিটিয়ে নাও, আর কোনো দিন যেন কোনো ঝামেলা দেখতে না পাই। তৌসিফ আজ ভীষণ খুশি, কারণ তার এতদিনের চাওয়া আজ পূর্ণ পেয়েছে। সে নিজের রুমে যেতেই পেছন থেকে কারোর পায়ের শব্দ শুনল। পেছন ফিরে তাকাতেই দেখল রিহা দাঁড়িয়ে আছে। তৌসিফ হঠাৎই রিহাকে তার রুমে দেখে থতমত খেয়ে গেল। নিজেকে স্বাভাবিক করে রিহার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার রিহা, তুমি আমার রুমে? আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি তৌসিফ, আর কোনোদিন এরকম কাজ করব না। আমি তোকে অনেক কষ্ট দিয়েছি, তুই আমাকে ভালোবেসেছিস, তার বিনিময়ে আমি তোকে বারবার অপমান করেছি। তৌসিফ তখন রিহার দিকে তাকিয়ে আছে। রিয়া প্রায় কান্না করে দিয়েছে। তৌসিফ মুচকি হেসে রিহার দিকে তাকিয়ে বলল, আরে পাগলি, কান্না করো কেন? আমার তোমার উপর কোনো অভিযোগ নেই। তুমি একটা অন্ধকার জগতে ছিলে, যেরকম ছিলে সেরকম থাকলে সারা জীবন অন্ধকারের মধ্যে থাকতে হতো। কিন্তু আজকে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই আমার কাছে অনেক। আমার আর কিছু চাই না। তৌসিফ, আমি চাই সব সময় তোর পাশে থাকতে। আমি অন্যায় করেছি এতদিন তোর থেকে দূরে থেকে। তুই কি আমাকে তোর আপন করবি তৌসিফ? তৌসিফ তখন কান্না করে দিল। এটা তৌসিফ কোনো দিনও ভাবতে পারেনি। এতদিন থেকে সে রিয়াকে ভালোবাসত, কিন্তু রিয়া সবসময় তাকে ইগনোর করত। আজ রিয়া যখন তাকে আপন করতে চাইছে, তখনও তৌসিফের বুকটা ফেটে যাচ্ছে। তৌসিফ উঠে রিয়াকে জড়িয়ে ধরে কান্না করে বলল, তুমি বিশ্বাস করতে পারবে না আমি কতদিন থেকে এই সময়টার অপেক্ষায় ছিলাম। আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। আমি জানি তৌসিফ, তুই আমার উপর অনেক অভিমান করেছিস। কথা দিচ্ছি আর কোনো দিন অন্যায় কাজ করব না। আমি সব সময় তোর সাথে থাকবো। তুই যেভাবে বলবি সেভাবেই চলবো। আমি আর কোনো খারাপ পথে চলতে চাই না তৌসিফ। না রিহা, তোমার উপর আমার কোনো অভিমান নেই। আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের উপর রাগ অভিমান টিকিয়ে রাখা যায় না। রিয়া তখন তৌসিফকে শক্ত করে জড়িয়ে ধরল। তৌসিফ নিজেও জানে না তার জন্য কত বড় বিপদ অপেক্ষা করছে। রিয়া তৌসিফের সাথে আরও বেশ কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসলো। তখন রিহার আম্মু রিহার রুমে এসে বলল, কি ব্যাপার রিহা, তৌসিফ কোথায়? আরে আম্মু, তুমি কোনো চিন্তা করবে না, আমি তৌসিফকে বুঝিয়ে বলছি। তৌসিফ আবার আমাকে বিশ্বাস করতে শুরু করেছে। খুব তাড়াতাড়ি আমরা তৌসিফকে ব্যবহার করে সবকিছু নিয়ে আসব। আমি ওই দিনের অপেক্ষায় আছি। ওদেরকে পথে বসতে দেখলে আমার থেকে বেশি খুশি আর কেউ হবে না। আম্মু, তোমাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। তুমি শুধু আমার উপর একটু ভরসা করো। আমি সবকিছু আবার আমাদের কাছে নিয়ে আসব। ওরা আমাদের উপর আর জোর খাটাতে পারবে না। ওদিকে তৌসিফ নিজের রুমের মধ্যেই বসে আছে। সে অনেক খুশি, কারণ তার সব স্বপ্ন একে একে পূরণ হতে চলেছে। তৌসিফ তখন তার আম্মুর রুমে গেল। তৌসিফের আম্মু তখন তাকে এভাবে দেখে তার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? আমার ছেলেকে আজকে দেখছি অনেক বেশি খুশি খুশি লাগছে। কি হচ্ছে? আম্মু, আজকে আমি অনেক বেশি খুশি।
রিহা আমার কাছে এসেছিল, সে নিজের ভুল বুঝতে পেরেছে। সে আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। আমি বুঝতে পারছি রিহাও আমাকে ভালোবাসে। খুব তাড়াতাড়ি রিহাকে আমি বিয়ে করতে চাই। তৌসিফের আম্মু তখন তৌসিফের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তার আম্মু হয়তো বিশ্বাস করতে পারছেন না কথাটা। তখন তিনি বললেন, আমার কাছে সব কিছু কেমন জানি মনে হচ্ছে, কিন্তু যদি এটা সত্যি হয় তাহলে খুব ভালো হবে। আমি আমার ছেলেকে সবসময় আনন্দে দেখতে চাই। পরের দিন তারা সবাই মিলে অফিসে গেল। অফিসে আজকে একটা উৎসব মুখর পরিবেশ, কারণ সবাই অনেক খুশি। তারা তিনজন অবশেষে সব দায়িত্ব ভাগাভাগি করে নিল। তৌসিফ আরিফ সাহেবের কেবিনে গিয়ে বলল, মামা, তুমি বিশ্বাস করতে পারবে না, আমি এবং বাবা কত দিন থেকে অপেক্ষা করছিলাম এই দিনটার। আমরা সবাই মিলে একসাথে কাজ করব, এটা আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল। তোমাকে অসংখ্য ধন্যবাদ মামা। কি বলছিস বাবা? আমি নিজে অন্যায় করেছিলাম। আমি আমার অন্যায় বুঝতে পেরেছি। অনেক তো খারাপ জীবন কাটালাম, এখন না হয় একটু ভালো পথে চলি। এরপর তৌসিফ তার কাজ করতে শুরু করলো। এভাবে দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে গেল। সব কিছু আগের মতোই হয়ে গেছে। ছোটবেলায় তৌসিফ আর রিহা যেরকম বন্ধুত্বের মতো ছিল সেই রকমই হয়ে গেল। এখন রিয়া আর তৌসিফকে অপমান করে না, খারাপ ব্যবহারও করে না। এটা তৌসিফের কাছে আলাদা একটা প্রাপ্তি ছিল। আজ যখন তৌসিফ তার রুমের মধ্যে বসেছিল তখন হঠাৎ করে রিহা এসে বলল, তৌসিফ, আমার বাসায় থাকতে ভালো লাগছে না, চলো আমরা কোথাও থেকে ঘুরে আসি। তৌসিফ এটা শোনার পর খুশি হয়ে রিহার দিকে তাকিয়ে বলল, চলো তাড়াতাড়ি, আমি তো এটারই অপেক্ষা করছিলাম। আমি অনেক দিনের স্বপ্ন আমার ভালোবাসার মানুষটাকে নিয়ে ঘুরে বেড়াবো। আমি তোমাকে অনেক ভালোবাসি রিহা, কিন্তু তুমি কেন আমার ভালোবাসা বুঝতে চাও না? কে বলেছে আমি তোর ভালোবাসা বুঝি না? আমিও তোর ভালোবাসা বুঝি। খুব তাড়াতাড়ি আমরা দুজন বিয়ে করব। তোর সাথে সবকিছু নতুন করে সাজাতে চাই। তৌসিফ আর রিহা ঘুরতে বের হলো। দুজনে বেশ কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে গিয়ে বসলো। খাবার অর্ডার করে তৌসিফ রিহার মুখোমুখি বসে বলল, জানো রিহা, আমি কোনোদিন কোনো মেয়ের দিকে ফিরে তাকাইনি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে। আমি বিশ্বাস করতাম একদিন তুমি আমার ভালোবাসা বুঝতে পারবে, এবং আমার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। আমি আর অতীত নিয়ে কোনো কথা বলতে চাই না তৌসিফ। অতীত মনে করলেই আমার কষ্ট হয়। আমি এখন শুধু সামনের দিনগুলো নিয়ে চিন্তা করতে চাই। কিন্তু আমার শুধু অতীতের কথা মনে পড়ে। আগে তোমার করা অপমানগুলোর কথা মনে পড়ে, আর এখনকার দিনগুলো দেখি তখন কতটা অসহায় ছিলাম, আর এখন কতটা পরিপূর্ণ আমি। এভাবেই আমি সারা জীবন তোর পরিপূর্ণতার কারণ হয়ে থাকতে চাই। আমি সবসময় তোর পাশে থাকতে চাই। এভাবে সবাই অনেক হাসাহাসি আনন্দে দিনগুলো কাটাচ্ছিল তারা। অনেক দিন হয়ে গেল। এখন রিয়াকে তার প্ল্যানটা সাকসেসফুল করতে হবে। সেজন্য রিয়া প্রস্তুতি হয়ে নিল। রিয়া তার আব্বুর কাছে গিয়ে বলল, বাবা, অনেক দিন হয়ে গেছে, এখন আমাদের আসল আঘাতটা করতে হবে। আমরা যেটার অপেক্ষায় ছিলাম সেটা পূরণ করতে হবে। তুমি অফিসের দিকটা দেখো, আমি এদিকটা দেখে নেব। হুম, আমি আস্তে আস্তে অফিসের সব কাগজগুলো আমার কাছে নিয়ে আসতেছি। বেশি দিন লাগবে না, সব কাগজ আমার কাছেই চলে আসবে। তাহলে তুমি এই কাজটা করতে থাকো, আমি ফুপার কাছে যাই। ফুপাকে এমনভাবে দুর্বল করতে হবে যেন উনি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করেন। আর বাকিটুকু তো বুঝেই গেছো কিভাবে কি করতে হবে। হ্যাঁ রে মা, আমাদের হাতে কবে যে রাজত্ব আসবে আমি সেই অপেক্ষায় আছি। এরপর রিহা তার বাবার রুম থেকে তৌসিফের বাবার রুমে গেল। গিয়ে তাকে জড়িয়ে বলল, আমি একা থাকতে পারছি না ফুপা, আমি তৌসিফের সাথে থাকতে চাই। তোমরা ওর সাথে আমার বিয়ের ব্যবস্থা করো। আমি খুব তাড়াতাড়ি তৌসিফকে বিয়ে করতে চাই। তৌসিফের বাবা অবাক দৃষ্টিতে রিহার দিকে তাকিয়ে আছে। রিহা তখন তাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, এই কয়েকদিন তৌসিফের সাথে থেকে আমি ওকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। ওর সাথে থেকে আমি আগের সব অন্যায় থেকে ফিরে আসতে চাই ফুপা। আমার বিশ্বাস হচ্ছে না মা, তুই আমার ছেলেটাকে বিয়ে করতে চাচ্ছিস। তুই কোনো চিন্তা করবি না, আমি খুব তাড়াতাড়ি তোদের বিয়ের ব্যবস্থা করছি। ফুপা, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো তো? আমার সব সময় মনে হয় আমি তোমাদের সাথে অন্যায় করেছি। অপরাধ বোধ কাজ করে প্রতিটা মুহূর্তে। তুই যা করছিস তা একটা অন্ধকার জগৎ থেকে করেছিস, সেজন্য এইসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই। এখন তোরা তোদের ভবিষ্যৎ জীবন নিয়ে ভাব, ওসব ভুলে যা।
ওদিকে তাদের অফিসে অনেক বড় একটা কাজ এসেছে, সেজন্য তৌসিফরা অনেক ব্যস্ত ছিল। কিন্তু আরিফ সাহেব সব কিছু একা হাতে সামনে নিলেন। এটা তৌসিফ এবং তার বাবার কাছে অনেক বড় পাওয়া ছিল। অবশেষে আরিফ সাহেব অফিসের প্রতি মনোনিবেশ করছেন। তৌসিফের বাবা তখন তৌসিফের সাথে পরামর্শ করতে বসলেন। তৌসিফ, আমি আরিফের কাজ এতদিন লক্ষ্য করেছি। আরিফ আগের মতো নেই, সেজন্য আমি চাই আমার সম্পত্তির অর্ধেক ওকে দিয়ে দিতে। কারণ এই সম্পত্তি যেমন তোমার মায়ের, ঠিক তেমন তোমার মামারও। এটা ওর অধিকার। হ্যাঁ আব্বু, আমিও এটাই চিন্তা করছিলাম। ওনাকে ওনার প্রাপ্যটা বুঝিয়ে দাও। নানু আমাদেরকে সব কিছু দিয়েছেন বলে আমরা তো সব দখল করে নিতে পারি না। আমি আরিফের সাথে কথা বলে ওকে ওর প্রাপ্যটা বুঝিয়ে দিতে চাই। আমি কারো সম্পদ অন্যায়ভাবে দখল করে রাখতে চাই না। এছাড়া রিহার সাথে তোমার বিয়ের ব্যাপারটাও আলোচনা করতে চাই। বাবা, আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আমি আগে অফিসের কাজগুলো শেষ করতে চাই, এরপর বিয়ে করব। আমি রিহাকে সব কিছু বলেছি, ও রাজি হয়েছে। 2 মাস পরে বিয়ের আয়োজন করো। আপাতত সব কিছু ওনাকে বুঝিয়ে দাও। তোর যেরকম ভালো মনে হয় সেরকম করবি। আমি তোকে কোনোদিন জোর করিনি। আমি জানি আমার ছেলে যেটা করবে সেটা ঠিকই করবে। এরপর তৌসিফ তার বাবার সাথে কথা বলে ব্যবস্থা শুরু করলো। রিহার বাবাকে তার প্রাপ্য সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে, কারণ আরিফ সাহেব তাদের বিশ্বাস অর্জন করে নিয়েছে। তিনি প্রমাণ করে দিয়েছেন তিনি আগের মতো আর নেই। তৌসিফ বাসায় ফিরে সবাইকে কথাটা বলল। ওদিকে রিহা যখন শুনল তার ফুপা তাদের অর্ধেক সম্পত্তি দিয়ে দেবেন, তখন রিহা মনে মনে বলল, এতদিন যেমন তোরা সব কিছু দখল করে একা ভোগ করেছিস, এবার আমরাও সব কিছুর মালিক হতে চাই। আমরা কেন অর্ধেক নিব? তৌসিফের বাবা আরিফ সাহেবকে কাছে ডেকে বললেন, আরিফ, আমি সব কিছু সমানভাবে ভাগ করে এসেছি। এই এই তার কাগজ। আমি চাই না তোর সম্পত্তি দখল করে রাখতে। আরিফ সাহেব জানতেন তাকে কি বলতে হবে। তিনি তার মুখস্থ করা ডায়লগগুলোই তৌসিফের বাবার দিকে তাকিয়ে বললেন, না দুলা ভাই, আমার এসব লাগবে না। আমি এভাবেই ভালো আছি। এসব পাওয়ার পর আবার হয়তো খারাপ পথে চলে যেতে পারি। সেই জন্য আমি চাই সবকিছু তোমার কাছেই থাকুক। আমি তো এমনিতেই সবকিছু ভোগ করতেছি। তৌসিফের বাবা তখন আরিফ সাহেবের কথা শুনে অনেক খুশি হলেন। তিনি চিন্তাও করতে পারছিলেন না আরিফ সাহেব এইরকম কথা বলছেন। তিনি আরিফ সাহেবের দিকে তাকিয়ে বললেন, না ভাই, এটা আমি রেখে কি করব? এটা তোর প্রাপ্য। আমি এটা তোকে দিয়ে দিতে চাই। আমার জন্য এগুলো রাখা অন্যায়। তাহলে তো এটা আমারও নেওয়া অন্যায় হবে, কারণ এটা বাবা তোমার নামে লিখে দিয়েছে। এখন তুমি সবকিছুর মালিক। আমি চাই সবকিছু তোমার কাছেই থাকুক। তুমি প্লিজ এসব নেওয়ার জন্য আমাকে জোর করো না। আমি এটা না হয় না দিলাম, কিন্তু আমার তোর কাছ থেকে আরও একটা জিনিস চাওয়ার আছে। এটা কিন্তু তুই আমাকে দিতেই হবে। কি বলছো দুলা ভাই? তুমি আমার কাছে আবার কি চাইবে? তুমি আমাকে অর্ডার করো, তুমি যা বলবে আমি তাই মেনে নেব। না, এটা তোর জিনিস, তোর কাছেই চাইতে হবে। আমি চাই রিহা মামনির সাথে আমার ছেলের বিয়ে দিতে। তোর যদি কোনো আপত্তি না থাকে। আমার এতে কোনো আপত্তি নেই। তৌসিফের মতো ছেলে যদি আমার মেয়েকে বিয়ে করে, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। এটাতে বাধা দেবার মতো সাহস আমার নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আস্তে আস্তে ওদের বিয়ের ব্যবস্থা করছি। কয়েকদিন পর ওদের বিয়ে দিয়ে দিব। এরপর তারা যে যার রুমে চলে আসলো। তৌসিফের বেশ খুশি লাগছিল, কারণ তারা রিহার মধ্যে এখন আর কোনো বাধা নেই। এতদিন যে চিন্তায় ছিল সেই চিন্তা দূর হয়ে গেছে। এভাবেই আরও 4-5 দিন চলে গেল। হঠাৎ করেই একদিন রিহা তৌসিফের কাছে আসলো। তৌসিফ তখন রুমের মধ্যেই বসেছিল। তার বাবা মা দুজনেই বাগানে বসে গল্প করছিল। তৌসিফ তখন রিহার দিকে তাকিয়ে বলল, রিহা, তুমি এই সময় আমার রুমে? রিয়া তখন তৌসিফের দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে ওর দিকে এগিয়ে যেতে শুরু করলো। তৌসিফ অবাক হয়ে গেল। রিয়া তখন তৌসিফকে জড়িয়ে ধরে বলল, তৌসিফ, তুমি একটাবার চিন্তা করে দেখো তো, যদি বাড়ির সবাই তোমাকে ভুল বুঝে সবাই তোমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে তুমি কোথায় যাবে? রিহা, তুমি এসব কি বলছো? আমাকে কেন বাড়ি থেকে বের করে দিবে? আমি কি করেছি? তুমি কিছুই করনি, কিন্তু এখন করবে। আর এমন কিছু করবে যেটার কারণে তোমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। ফুপা আমাকে অনেক বিশ্বাস করেন এবং ভালোবাসেন। যদি শোনেন যে আমার সাথে তুমি খারাপ কিছু করার চেষ্টা করেছো,
তাহলে কি হবে ভাবতে পারছো? তৌসিফ তখন কিছুটা ভয় পেয়ে গেল। রিহা এসব কি বলছে? তৌসিফ তার দিকে তাকিয়ে বলল, রিহা, তুমি এসব কি বলছো? আমি কেন তোমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করব? তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কয়েকদিন পরে আমাদের বিয়ে। তুমি না করলেও আমি করব, এবং তোমাকে ফাঁসাবো। তোমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়াটাই আমার মূল টার্গেট। রিহা প্লিজ, এরকম কিছু করো না যাতে আমার সম্মান নষ্ট হয়। আমি তোমাকে অনেক ভালোবাসি, আর তুমিও তো আমাকে ভালোবাসো, তাহলে কেন এরকম করছো? আমার সম্মান নষ্ট হলে তোমার কি একটু কষ্ট লাগবে না? আমার কেন কষ্ট লাগবে? এখন থেকে এই সব কিছু আমাদের হয়ে যাবে। তুই কি ভাবছিস আমরা ভালো হয়ে গেছি? আরে বলদ, আমরা এতদিন অভিনয় করছিলাম তোদের কাছ থেকে সবকিছু কেড়ে নেওয়ার জন্য। তৌসিফ রিহার কথা বিশ্বাসই করতে পারছিল না। রিহার দিকে তাকিয়ে সে অসহায় কণ্ঠে বলল, রিহা প্লিজ এরকম করো না, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তুমি আমার সাথে এত বড় বেইমানি করতে পারো না। কিন্তু আমি তোকে ভালোবাসি না। আমি তোর সাথে এতদিন থেকে অভিনয় করছিলাম তোকে শেষ করে দেওয়ার জন্য। তুই আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছিস। আমার জীবনের সব আনন্দ তোরা বাবা ছেলে মিলে কেড়ে নিয়েছিস। এখন আর তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। বলে রিহা তৌসিফের উপরে ঝাঁপিয়ে পড়ল। তৌসিফ তখন তাকে সরানোর চেষ্টা করছে, কিন্তু রিহা চিৎকার করতে শুরু করলো। তৌসিফ রিহার মুখ চেপে ধরল, কিন্তু রিহা তৌসিফকে ধাক্কা দিয়ে দরজার কাছে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চিৎকার করতে শুরু করলো। বাইরে থেকে সবাই চিৎকার শুনে তৌসিফের রুমের দিকে এগিয়ে আসলো। তৌসিফ তখন রিহাকে থামিয়ে দিয়ে বলল, কেন এরকম করছো? আমার সম্মান নষ্ট হবে, সবাই আমাকে ভুল বুঝবে। তুমি এরকম করো না প্লিজ। তোকে আজকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তৌসিফ। আজ সবার সামনে তোর সম্মান মাটির সাথে মিশে যাবে। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। রিহার চিৎকার শুনে বাইরে থেকে সবাই দরজা ধাক্কা দিতে শুরু করলো। তৌসিফ দরজা খুলতে যাবে, কিন্তু রিহা তাকে আটকে ধরল। অবশেষে তৌসিফের বাবা এবং মামা দরজা ভেঙে ভিতরে ঢুকে গেল। তৌসিফ তখন তাদের দিকে তাকিয়ে আছে। রিহা তার জামার কয়েকটা জায়গা ছিঁড়ে ফেলেছে। এটা দেখার পর তৌসিফের বাবা তৌসিফের দিকে তাকিয়ে আছে। রিহা তৌসিফের বাবার কাছে গিয়ে বলল, দেখো ফুপা, তৌসিফ আমার সাথে কি করতে চেয়েছে। আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমার সাথে এত বড় অন্যায় করবে এটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। কয়েকদিন পর ওর সাথে আমার এমনিতেই বিয়ে হতো, কিন্তু এর মধ্যেই ও আমার সাথে এমনটা করলো। প্লিজ বিশ্বাস করো বাবা, আমি এসব করিনি। ও আমাকে ফাঁসাতে চাচ্ছে। কেন এরকম করছে আমি কিছুই বুঝতে পারছি না। ফুপা, তুমি আমার কথা বিশ্বাস করো, তৌসিফ আমার শারীরিক সম্পর্ক করার চেষ্টা করেছিল। সে আমাকে বলেছে সে নাকি আমাকে ভালোবাসে না, শুধুমাত্র আমাকে ব্যবহার করতে চেয়েছিল। তোমরা ওর সাথে আমার বিয়ে ঠিক করেছো, এটাও মেনে নিতে পারছে না, সেজন্য এরকম করতে চেয়েছে। তৌসিফ তখন শুধু রিহার দিকে তাকিয়ে আছে। তৌসিফের মামা চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিন্তু তার স্ত্রী থেমে থাকলেন না। তৌসিফের মামি তখন তার কাছে এসে বললেন, ছোটবেলা থেকে তোমাকে নিজের ছেলের মতোই দেখেছি, কিন্তু তুমি এটা কি করলে? আমার মেয়ের জীবনটা নষ্ট করে দেওয়ার চেষ্টা তুমি কেন করলে তৌসিফ? তোমাকে আমরা বিশ্বাস করতাম, তুমি আমাদের বিশ্বাস নিয়ে এভাবে খেলা করবে এটা আমি কোনোদিনই ভাবতে পারিনি। মামি প্লিজ আমার কথা বিশ্বাস করো, আমি এরকম কিছু করিনি। ও আমাকে ফাঁসাতে চাইছে। ও কেন এরকম করছে সেটা ওকে জিজ্ঞাসা করো। তৌসিফ তখন তার আম্মুর দিকে তাকালো। তার আম্মু কান্না করে দিয়েছেন। হয়তো তৌসিফের আম্মু বিশ্বাসই করতে পারছেন না বিষয়টা। তখন তৌসিফের আব্বু তার কাছে আসলেন, এসে বললেন, ছোটবেলা থেকে যা চেয়েছো তাই দিয়েছি। তুমি যেরকম ইচ্ছা সেরকম চলেছো, তোমার ইচ্ছা মতো সব কিছু করেছো। আমি রিহাকে বিশ্বাস করি, সে মিথ্যা বলবে এটা হতে পারে না। ওর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে তুমি ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিলে। কেন ওর সাথে এরকম করলে সেটা বলো। আমি তোমার সাথে ওর বিয়ের ব্যবস্থা করেছিলাম, এরপরও তুমি কেন ওকে দর্শন করার চেষ্টা করলে? আমি তখন বাবার দিকে তাকিয়ে আছি। বাবা এত বড় একটা কথা আমাকে বলতে পারলো। আমি তখন বাবার পায়ে ধরে কান্না করতে করতে বললাম, বাবা প্লিজ বিশ্বাস করো, আমি এরকম কাজ করিনি। তুমি তো আমাকে চেনো, আমি ওকে ভালোবাসি, কিন্তু ও আমার সাথে এত বড় বেইমানি করবে এটা আমি ভাবতেও পারিনি। হঠাৎ করেই আরিফ সাহেব এসে তৌসিফকে মারতে শুরু করলেন। এতক্ষণ থেকে তিনি চুপচাপ দাঁড়িয়েছিলেন। তৌসিফ তখন তার আঘাতগুলো সহ্য করে যাচ্ছিল, কিছু বলতে পারছিল না। আরিফ সাহেব তখন তৌসিফকে মারতে মারতে তৌসিফের বাবার কাছে নিয়ে গিয়ে বললেন, দুলা ভাই, আমি ভালো পথে ফিরে আসতে চেয়েছিলাম, সেই জন্য সবকিছু ছেড়ে দিয়েছি।
নতুন করে নিজের জীবন শুরু করতে চেয়েছিলাম। তাই তোমার মেয়েকে তোমার ছেলের হাতে তুলে দিতে চেয়েছিলাম। কিন্তু তোমার ছেলে কি করলো? সে আমার মেয়ের ইজ্জত নিয়ে টানাটানি করবে। এটা আমি কোনোদিনও মেনে নিব না। এখন তুমি তোমার ছেলের বিচার করো। তৌসিফ কোনো কথা বলছে না। এটা দেখার পর রিহা তৌসিফের বাবার কাছে গিয়ে বলল, ফুপা, আমি তৌসিফকে ভালোবাসতাম, কিন্তু তৌসিফ আমার সাথে এত বড় একটা অভিনয় করার পর আমি ওকে ঘৃণা করি। ওকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। তোমরা যদি ওকে এই বাড়িতে রাখো তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দাও, না হলে আমি আত্মহত্যা করব। আমি লোকের সামনে মুখ দেখাবো কি করে? সবাই আমাকে খারাপ কথা বলবে। কি বলছিস মা? তুই কেন আত্মহত্যা করবি? এরকম একটা ছেলেকে নিজের সন্তান বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগছে। যাকে আমি এত বেশি বিশ্বাস করতাম, সে আমার সাথে এত বড় বেইমানি করলো। ও এই বাড়ি থেকে বের হয়ে যাবে। ওর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তখন তৌসিফের আম্মু তার আব্বুর কাছে এসে বললেন, আমার মনে হচ্ছে আগে সব যাচাই করা দরকার। আমি আমার ছেলেকে বিশ্বাস করি। আমার ছেলে কোনোদিন এই রকম কাজ করতেই পারে না। আমার কেন জানি মনে হচ্ছে আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করছে সবাই। এই কথা শোনার পর আরিফ সাহেব অনেক রেগে গেলেন। তিনি তৌসিফের আম্মুর দিকে তাকিয়ে বললেন, আপু, তুমি এটা কিভাবে বলতে পারলে? কোনো মেয়ে নিজের ইজ্জত নিয়ে মিথ্যা কথা বলবে? এটা তুমি চিন্তা করলে কিভাবে? তুমি যদি আমাকে বা আমার পরিবারকে মিথ্যাবাদী বলতে চাও, তাহলে আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, তোমরা তো সারা জীবন বলে আসলে তোমরা অন্যায় থেকে দূরে থাকার চেষ্টা করো। তাহলে আজকে নিজের সন্তান এরকম কাজ করার পরেও কেন তাকে বাঁচাতে চাইছো? নাকি সবার বেলায় অন্যায় করলে শাস্তি পেতে হবে, কিন্তু তোমাদের সন্তানের বেলায় সেটা ভিন্ন? হ্যাঁ, এই কথা শোনার পর তৌসিফের বাবা তৌসিফের দিকে এগিয়ে আসলেন। এসে তৌসিফের গালে সজোরে থাপড় দিতে দিতে বললেন, আমি কোনোদিন কারো কাছে অপমানিত হইনি। তোর কারণে আজ আমার এতটা অপমানিত হতে হলো। তোকে আমি আর আমার চোখের সামনে দেখতে চাই না। আরিফ, তুই কোনো চিন্তা করবি না। এই ছেলেকে আমি আর এই বাড়িতে রাখবো না। বাবা, তুমি এটা কি বলছো? তোমরা ছাড়া আমার কে আছে বলো? এই বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি কোথায় যাব, কি করব? তুমি প্লিজ আমাকে ভুল বোঝো না। আমি এরকম কিছু করতে চাইনি। বিশ্বাস করেছিলাম বলেই তুই এত বড় একটা অন্যায় করতে পারলি। চলে যা, তোকে আমি আমার সামনে দেখতে চাই না। যদি আর কোনো দিন আমার সামনে দাঁড়াস, তাহলে তোকে এই বাড়ি থেকে জ্যান্ত ফিরে যেতে দিব না। এই বাড়িতেই তোর লাশ পড়ে থাকবে। বাবা, তুমি এত বড় একটা কঠিন সিদ্ধান্ত নিও না। আমি এসব কিছুই করিনি, আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। তুমি প্লিজ আমাকে একটু বিশ্বাস করো। যদি তুই জীবনে একটা বারের মতো আমাকে বাবা হিসেবে মেনে নিস, তাহলে এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। আমি তোকে আমার চোখের সামনে দেখতে চাই না। তোর কারণে আমার সম্মান নষ্ট হবে, এই বাড়ির সম্মান নষ্ট হবে। এটা আমি কোনোদিন মেনে নিব না। এই কথা শোনার পর তৌসিফ তার মায়ের কাছে গেল। গিয়ে কান্না করতে করতে তার আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু, তুমি কোনো চিন্তা করো না। একদিন আমি আমার সততা প্রমাণ করব। একদিন আমি সবার কাছে প্রমাণ করে দিব যে আমি মিথ্যাবাদী নই। ভালো থেকো, আমি চলে যাচ্ছি। না বাবা, আমি তোকে বিশ্বাস করি। তুই তুই এই কাজ করতে পারিস না। তোকে সবাই ফাঁসানোর চেষ্টা করছে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। তুই এই বাড়ি ছেড়ে যাবি না। তুই আমার একমাত্র সন্তান। তুই এই বাড়ি ছেড়ে চলে গেলে আমার কি হবে? নাজমা, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যদি এই ছেলেকে এই বাড়িতে রাখতে চাও, তাহলে তোমার সাথে আমার সব সম্পর্ক শেষ হয়ে যাবে। তুমি জানো, আমি আমার সম্মানের জন্য সব কিছু করতে পারি। ও অন্যায় করেছে, অন্যায়ের শাস্তি ওকে পেতেই হবে। বাবা, তোমাকে কিছুই করতে হবে না, আমি চলে যাচ্ছি। তবে মনে রেখো, একদিন আমি আমার নির্দোষ থাকার বিষয়টা প্রমাণ করে আসব। সেদিন জানি না কি হবে। ভালো থেকো। বলেই তৌসিফ সেখান থেকে চলে আসলো। কিন্তু এখন যাবে কোথায়? তৌসিফ রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তৌসিফ এখন চুপচাপ হেঁটে চলেছে। কোথায় যাবে, কি করবে, কিছুই ভেবে পাচ্ছে না। হঠাৎই তার বন্ধু রাজীবের কথা মনে হলো তার। তাই হতাশ হয়ে রাজীবের বাসায় গেল। রাজীব তাকে এমন অবস্থায় দেখে দৌড়ে ভিতরে নিয়ে আসলো। তারপর তৌসিফ তার সাথে ঘটে যাওয়া সব কিছু রাজীবকে বলল। রাজীব সব শুনে রেগে বলল, আমি তোকে অনেকবার বলেছিলাম ওই মেয়েটার থেকে দূরে থাকবি, কিন্তু তখন তো আমার কথা শুনলি না। ইস, এখন কি হবে? তোকে কতবার বললাম ওইসব ভালোবাসা নামের মিথ্যা অভিনয় থেকে দূরে থাকবি। আমি বুঝতে পারছি না দোস্ত, কি হবে। আমার সব কিছু শেষ হয়ে গেল। বাবা মা আমাকে অবিশ্বাস করবেন, এটা আমি মেনে নিতে পারবো না। তুই কোনো চিন্তা করবি না দোস্ত। একদিন আঙ্কেল আন্টি ঠিকই বুঝতে পারবে তারা যে ভুল সিদ্ধান্ত নিয়েছে।
কিন্তু আপাতত তুই আমাদের বাসায় থাকবি, এখান থেকেই যা করার করবি। না দোস্ত, আমি তোর বাসায় থাকতে পারবো না। আঙ্কেল আন্টি কি মনে করবে? আমি নিজের জন্য কিছু একটা ব্যবস্থা করে নিব। তুই আমার জন্য এত বেশি টেনশন করবি না। তুই এটা কিভাবে বলতে পারলি দোস্ত? তুই আমার বাবা মাকে চিনিস না? তারা কি আমাকে আর তোকে কোনোদিন আলাদাভাবে দেখেছে? আমি যেমন তাদের সন্তান, তুইও তো তাদের সন্তান। আমার বাবার অপারেশনের সময় তুই এত বড় সহযোগিতা করলি, এসব আমরা ভুলে যাব কি করে? একটু পর রাজীবের বাবা মাও আসলেন। তারা তৌসিফকে দেখে অনেক খুশি হলেন। এরপর তৌসিফ রাজীবের বাবা মাকেও সব কিছু খুলে বলল। তারা তৌসিফের এই রকম ঘটনা শুনে বেশ কষ্ট পেয়েছেন। তাদের বাড়ির আরও একজন সদস্য, সে কোথায় আছে সেটা তৌসিফ নিজেও জানে না। সে হচ্ছে মেঘা, তৌসিফের থেকে 1 বছরের বড়। তৌসিফ যে ভার্সিটিতে পড়তো, মেঘাও ওই ভার্সিটিতে পড়তো। ওর রেজাল্ট সব সময় পুরো ভার্সিটির মধ্যে সেরা হতো। ওদিকে মেঘা তখন রুমের মধ্যেই ঘুমিয়েছিল। সে কিছুই জানে না বাড়িতে কি হয়েছে। বেশ কিছুক্ষণ পর ঘুম ভাঙতে খেয়াল হলো আজ তার শপিংয়ে যাওয়ার কথা। তাই তাড়াতাড়ি উঠে রাজীবের রুমে গেল। গিয়ে দেখে ছেলেটা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। সবে সন্ধ্যা হয়েছে, এখনই এই অবস্থা? মেঘা তখন কম্বলের উপর দিয়ে রাজীবকে মারতে শুরু করলো। হঠাৎ করে কেউ কম্বলের নিচ থেকে মাথা বের করলো। এটা দেখার পর মেঘা চিৎকার দিয়ে উঠল। তাকিয়ে দেখে তার ভাইয়ের বন্ধু তৌসিফ। মেঘা হাঁ হয়ে তৌসিফের দিকে তাকিয়ে আছে। সে এটা কি করলো? দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতে সে বলল, আরে তৌসিফ, তুমি কখন আসলে? আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম রাজীব, সেই জন্য এভাবে মেরেছি। প্লিজ কিছু মনে করো না। তৌসিফ মেঘা আপুর দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল, কারণ মেঘা শরীরের ওড়নাটা পর্যন্ত নেই। দেখেই মনে হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠেছে। তৌসিফ নিচের দিকে তাকিয়ে বলল, ইটস ওকে আপু, এরকম ভুল হতেই পারে। আমি কিছু মনে করিনি, কিন্তু তুমি এভাবে মারার প্ল্যান করেছিলে কেন? তৌসিফকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘা তার শরীরের দিকে তাকালো। তার গায়েও ওড়নাটা নেই। এটা দেখে সে তাড়াহুড়ো করে বলল, সেটা তোমাকে পরে বলা যাবে, আগে ওকে খুঁজে বের করতে হবে। বলেই মেঘা দৌড়ে চলে আসলো। তৌসিফের সামনে এভাবে গিয়ে সে বেশ লজ্জায় পড়ে গেল। সেই অনেক আগ থেকেই মেঘা তৌসিফকে পছন্দ করে, কিন্তু কোনোদিনও তার সামনে বলতে পারেনি, কারণ তৌসিফ রিয়াকে ভালোবাসে। মেঘার বাবা মা তাকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছিল, কিন্তু মেঘা বিয়ে করতেই চাচ্ছিল না। এভাবে দেখতে দেখতে 3 দিন চলে গেল। রাজীবের বাড়িতে তৌসিফের 3 দিন থাকাও হয়ে গেল। এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই 3 দিন বাসা থেকে বের হয়নি। তবে তৌসিফ মেঘার ব্যবহারে অনেক অবাক হয়েছে। সে তৌসিফকে অনেক কেয়ার করেছিল। কেন করেছিল সেটা তৌসিফ জানে না। এখন তৌসিফ আর এইসব বিষয় নিয়ে চিন্তা করতে চায় না, কারণ সে যে আঘাতের শিকার হয়েছে সেটাই এখন কাটিয়ে উঠতে পারেনি। রাজীব আর মেঘা তৌসিফের কাছে এসে বলল, দোস্ত, আমাদের এভাবে বসে থাকলে হবে না, তোকে লড়াই করতে হবে। তুই যদি এইভাবে ভেঙে পড়িস তাহলে কিছুই হবে না। চল, আমরা সবাই মিলে কিছু একটা করি। হ্যাঁ তৌসিফ, আমিও চাই তুমি কিছু একটা করো। তুমি এভাবে বসে থাকলে আঙ্কেল আন্টি বিপদে পড়বেন। তোমার মামি মামা মিলে যদি তোমার বাবা মাকে কিছু একটা করে ফেলে, তাহলে তুমি নিজেকে ক্ষমা করতে পারবে না। সেই জন্য আগে থেকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু আমি কি করব? আমি এভাবে বসে থাকতে থাকতে একদম বিরক্ত হয়ে গেছি। তুই তো এতদিন অফিসে বসেছিলি, অফিসের ব্যাপারে ধারণা আছে। চল, আমরা সবাই মিলে ব্যবসা করি। আস্তে আস্তে আমাদের ব্যবসা বড় হলে ওদেরকে শেষ করে দেব। কিন্তু ব্যবসা শুরু করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। সেই টাকা আমরা কোথা থেকে পাবো? আর তোর বাবা মায়ের কাছ থেকে আমি মরে গেলেও টাকা নিব না। টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমার অ্যাকাউন্টে কিছু টাকা আছে। এই টাকাগুলো তোমরা নিয়ে ব্যবহার করতে পারো। আমিও তোমাদের সাথে থাকতে চাই। হ্যাঁ দোস্ত, আমরা সবাই মিলে যদি শুরু করি তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না। আমার বিশ্বাস আমরা পারবো। আমি জানি আরিফ আঙ্কেল আবার তার কাজ শুরু করবে। তিনি যেই পথে এগিয়েছেন সেই পথ থেকে কোনো মানুষ ফিরে আসতে পারে না, তাই তিনি জুয়া খেলা আবার শুরু করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? আপুর টাকা নিয়ে আমরা ব্যবসা করব, এটা হয় না। যদি ব্যবসায় লস হয় তখন ওনার টাকাটা নষ্ট হয়ে যাবে। আমি এটা করতে পারবো না। কেন সম্ভব না তৌসিফ? আমি চাই তুমি আমার টাকা নিয়ে ব্যবসা করো। আমার টাকা চলে গেলে আমার কোনো দুঃখ নেই। এটা আমার নিজের টাকা, কোনো দরকারে কাজে লাগানোর জন্য জমিয়েছিলাম। তোমার বিপদ তো আমাদেরও বিপদ। আমি চাই তোমাকে সহযোগিতা করতে। তুমি প্লিজ না করো না।
এরপর তারা তিনজন মেঘার বাবা মায়ের সাথে কথা বলল। ওনারাও রাজি হয়ে গেলেন। তৌসিফ তাদের কোম্পানিতে যেই ব্যবসা করত সেই ব্যবসাই শুরু করবে, কারণ এই ব্যাপারে তার ভালো অভিজ্ঞতা আছে। কিন্তু এত তাড়াতাড়ি এটা করা সম্ভব নয়। তিনজন মিলে তো আর ব্যবসা চলে না, চালানো সম্ভবও নয়। নতুন করে মানুষ নিয়োগ দিবে সেই টাকাও তো নেই। বেশ ভেবেচিন্তেই তার সিদ্ধান্ত নিল যে তারা তিনজন শুরু করবে। প্ল্যান শেষ করেই তারা কাজে লেগে পড়ল। ওদিকে রিহার বাবা সব ব্যবস্থা করে ফেলেছেন। এখন তৌসিফের বাবার কাছ থেকে শুধু সাইন নিতে হবে, এরপর এই বাড়িটা রিহাদের দখলে চলে আসবে। তৌসিফের বাবা মা দুজনেই অনেক ভেঙে পড়েছেন। এটাই তো সুযোগ, তাদেরকে রাজি করানো যাবে। আরিফ সাহেব কাগজপত্র সব কিছু রেডি করে তাদের কাছে চলে গেল। রিয়া তখন তার বাবার পিছন পিছন তৌসিফের বাবার রুমে গেল। আরিফ সাহেব তৌসিফের বাবার কাছে গিয়ে বললেন, দুলা ভাই, তুমি যদি এভাবে বসে থাকো তাহলে কিভাবে হবে? আমাদের ব্যবসাটা তো নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছিলাম ব্যবসাটা আবার নতুন ভাবে শুরু করতে। কি করব আরিফ, আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার ছেলে আমার সাথে এরকম কাজ করবে এটা কোনোদিন ভাবতেও পারিনি। তুই সব কিছুদিন দেখাশোনা কর। আমি ব্যবসা থেকে কিছুদিন দূরে থাকতে চাই। আচ্ছা দুলা ভাই, তুমি এই পেপারে একটা সাইন করে দাও। অফিসের খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল এটা। তুমি চাইলে পুরোপুরি পড়ে দেখতে পারো। আমি রেডি করে এনেছি, নতুন একটা ডিল হবে। কিন্তু তৌসিফের বাবা কোনো কিছু না দেখেই সাইন করে দিলেন। এরপর তারা সেখান থেকে বেরিয়ে এসে চিৎকার করে হাসতে শুরু করলো, কারণ এখন সব কিছু তাদের হয়ে গেছে। তারা আগে থেকেই সব কিছু প্রস্তুতি করেই রেখেছিল। যদি তৌসিফের বাবা সাইন নাও করতো, এরপরেও তারা ঠিকই সব নিজেদের দখলে নিয়ে আসতো, কারণ তারা তৌসিফের বাবার সাইন নকল করার জন্য লোক ঠিক করে রেখেছিল। কিন্তু তাদের কিছুই করতে হয়নি, তৌসিফের বাবা নিজেই সাইন করে দিয়েছেন। এভাবে 2-3 দিন কেটে গেল। সব কিছু তারা ঠিক করেই নিল। এখন আসল খেলাটা খেলতে হবে। তৌসিফের বাবা মা বসেছিল ড্রয়িং রুমে। রিহা তার আব্বু আম্মুকে নিয়ে তাদের সামনে গিয়ে বলল, কি ব্যাপার, এখানে বসে আছো কেন? বাসার সবাই কাজকর্মগুলো কে করবে? এখন ব্যবসা ভালো চলছে না, কাজকর্ম কিন্তু করতে হবে। যাও, বাজার নিয়ে আসো। আরিফ সাহেব এমন কথা শুনে তৌসিফের বাবা তার দিকে তাকালেন। আরিফ সাহেব তখন একটা কাগজ বের করে তৌসিফের বাবা মায়ের সামনে ধরে বললেন, তোমরা কি ভেবেছিলে আমি সবকিছু ছেড়ে দিয়েছি? না, আমি এতদিন থেকে শুধু অভিনয় করছিলাম তোমাদের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য। অনেক দিন থেকে স্বপ্ন দেখেছিলাম এই বাড়িটা আমার হবে, এই অফিস, সবকিছুর মালিক আমি হব। কিন্তু কিছুতেই পারছিলাম না তোমাদের কারণে। সেই জন্য আস্তে আস্তে সবকিছু আমার কাছে নিয়ে এসেছি। এখন তোমরা এই বাড়িতে আমার আন্ডারে থাকবে। এই বাড়ির মালিক এখন আমি। হা 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 হা। এই কথা শোনার পর তৌসিফের বাবা অনেক রেগে গেলেন। কাগজগুলো হাতে নিয়ে পড়তে শুরু করলেন। দেখলেন সব কিছু আরিফ সাহেবের নামে রেজিস্টার করা। এটা দেখার পর তৌসিফের বাবা রিহার দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, কিন্তু তুমি এত বড় একটা বেইমানি করলে আমার সাথে। তার মানে আমার ছেলে কিছুই করেনি, তোমরা আমার ছেলেকে ফাঁসিয়েছো। এত কিছু এখন চিন্তা করতে চাই না মিস্টার রফিক চৌধুরী। এখন থেকে তোমরা এই বাড়ির কাজের লোকের মতো থাকবে। যদি বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো তাহলে বাড়ি থেকে বের করে দিব। ছি রিহা, তোমাকে এখন এই বাড়ির মেয়ে বলতেই আমার লজ্জা লাগছে। আমার ছেলেরা তোমাকে ভালোবাসতো, কিন্তু তুমি আমার ছেলের সাথে বেইমানি করে। আমি আগেই বলেছিলাম, তুমি সব কিছু না দেখে আমার ছেলেটাকে বাড়ি থেকে বের করে দিলে। সব দোষ তোমার। এই যে, এখন এসব কথা শোনার সময় নেই। যাও, কাজ করতে শুরু করো, না হলে এ বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। বলে রিহার আম্মুকে তৌসিফের আম্মুকে ধাক্কা দিল। তিনি কিছুটা দূরে গিয়ে ছিটকে পড়লেন। এটা দেখার পর রিহার আব্বু তৌসিফের বাবার দিকে এগিয়ে গিয়ে বলল, কি ব্যাপার, এখন এখানে দাঁড়িয়ে কি করছো? তাড়াতাড়ি যাও, বাজার করে নিয়ে এসো। আসার পর পুরো বাড়িটা পরিষ্কার করবে। এইভাবে বসে বসে খেলে তো আর চলবে না। শরীরটা কি বানিয়েছো? কাজকর্ম করো, আস্তে আস্তে সব কিছু ঠিক হবে। এখন থেকে এই বাড়িতে খেতে হলে কাজ করে খেতে হবে, ঠিক আছে? এই কথা শোনার পর তৌসিফের আব্বু কান্না করতে করতে বাড়ি থেকে বেরিয়ে গেল বাজারের ব্যাগ নিয়ে। এখন থেকে সব কিছু রিয়াদের হয়ে গেল। রিহার খুব আনন্দ হচ্ছিল এটা দেখে। তৌসিফের পরিবারের এই অবস্থা দেখার জন্য অনেক দিনের স্বপ্ন ছিল রিহার।
কিন্তু এত তাড়াতাড়ি যে তার স্বপ্ন পূরণ হবে এটা সে ভাবতেও পারেনি। এরপর থেকে তারা সবাই মিলে তৌসিফের বাবা মায়ের উপরে শুরু করলো নির্মম অত্যাচার। তারা যেরকম আমাদের উপর অত্যাচার করেছিল তার চেয়ে 1000 গুণ বেশি অত্যাচার আমরা তাদের উপর করব। সেই জন্য তাদের সাথে চাকরের চেয়ে আরও খারাপ ব্যবহার করতে শুরু করলাম। এটা তারা সহ্য করে থাকছিল, কারণ তারা এই বাড়ি ছেড়ে যেতে চায় না। এই বাড়ি ছেড়ে তারা যাবেই বা কোথায়? তাদের ছেলেকেও আমরা বাড়ি থেকে বের করে দিয়েছি। তৌসিফ এখন কোথায় গেছে সেটা কেউ জানে না, হয়তো কোথাও আত্মহত্যা করে মারা গেছে। উফ, আমার যে কী আনন্দ হচ্ছে। ওদিকে তৌসিফ, মেঘা আর রাজীব অনেক কষ্ট করছিল। তাদের কোনো কর্মচারী ছিল না, তারা তিনজন মিলে সব করছিল। তৌসিফ অবাক হলো তাদের কাজ দেখে। মেঘা আর রাজীবও খুব মনোযোগ দিয়ে সব কাজ করছিল। তৌসিফকে তারা তেমন কোনো কষ্টের কাজ করতে দিচ্ছিল না। এভাবে দেখতে দেখতে 2 মাস কেটে গেল। তাদের কোম্পানিতে মোটামুটি ভালোই লাভ হলো। আজকে মাসের সব হিসেব করবে তারা। তিনজন বসেছে, তখন মেঘা বলল, আমি বলেছিলাম না, সাহস করে যদি শুরু করি তাহলে আমরা পারবো। এখন আমরা সব কিছু ঠিকঠাক করতে পেরেছি, তাই কিছু লোক নিয়োগ দিতে হবে। হ্যাঁ আপু, তুমি ঠিক বলেছ। এখন আমাদের কিছু মানুষ অফিসে আনতে হবে। আমরা এভাবে 3 জন মিলে করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখছি কি করা যায়। কাল একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিব। প্রথমে 10 জন নিয়ে শুরু করি, আস্তে আস্তে আমাদের সব কিছু বাড়বে। পরের মাসে আরও 10 জন নেব। পরদিন ইন্টারভিউর মাধ্যমে তারা 10 জন লোককে বাছাই করলো যারা কাজে পারদর্শী। তাদেরকে নিয়ে তৌসিফ নিজেদের কাজ শুরু করলো। এখন তাদেরকে সব কিছু বড় পর্যায়ে নিয়ে যেতে হবে। ওদিকে মেঘা তৌসিফের সাথে মিলে কাজ করতে পারছিল, এটাই তার কাছে অনেক। মেঘা সবসময় তৌসিফের আশেপাশে থাকতে চেয়েছে এবং এখন সেটা পারতেছে, এটাই মেঘার কাছে অনেক। মেঘা প্রথমে অফিসের কাজ বুঝতো না, তখন রাজীব আর তৌসিফ দুজনে মিলে মেঘাকে বুঝিয়েছে সব কিছু। মেঘাও এখন অফিসের অনেক বিষয় বুঝে। সে জানে না তৌসিফকে কোনোদিনও বলতে পারবে কিনা সে যে তাকে ভালোবাসে, কিন্তু মেঘা তৌসিফের পাশে সব সময় থাকতে চায়। তৌসিফ অফিসের কাজ করছিল, তখন হঠাৎ করে একজন লোক তাদের কাছে আসলো। তারা লোকটাকে চিনতে পারল না, তারা লোকটাকে বসালো। তখন লোকটা তাদেরকে বলল, আমি রায়হান খান, আমি খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক। আমি আপনাদের প্রজেক্টগুলো দেখেছি, খুব ভালো প্রজেক্ট। সেজন্য আমি আপনাদের সাথে সরাসরি ডিল করতে চলে আসলাম। আপনারা যদি আমার সাথে কাজ করতে চান তাহলে করতে পারেন। তৌসিফ তখন রায়হান সাহেবের দিকে তাকালো, কারণ খান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে তাদের আগেও কাজ করার অভিজ্ঞতা আছে, কিন্তু সেটা তার বাবার কোম্পানিতে। তৌসিফের বাবা প্রায়ই রায়হান সাহেবের কথা বলতেন তাকে। তৌসিফ রায়হান সাহেবের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, অবশ্যই, কেন নয়। আমি আপনার সাথে কাজ করতে রাজি। বলেন কিভাবে কাজ করবেন। আসলে এতদিন আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে ডিল করে আসছিলাম, কিন্তু হঠাৎ করে গত মাসে আমার ভরাডুবি হয়। আমার প্রায় 2 কোটি টাকা লস হয় ওনাদের কারণে। হঠাৎ করে রাফি চৌধুরী নিজ দায়িত্ব থেকে সরে গিয়ে ওনার শালাকে সব কিছু বুঝিয়ে দিয়েছেন। জন্য ওনাদের সাথে কাজ বন্ধ করে দিয়েছি। এখন আপনারা নতুন মার্কেটে এসেছেন, তাই আপনাদের ব্যাপারে খবর নিয়ে জানতে পারলাম বেশ ভালো কাজ করেন, তাই আসলাম কথা বলতে। তৌসিফ এই কথা শোনার পর অনেক কষ্ট পেল। তার বাবা কোম্পানির দায়িত্ব ছেড়ে দিয়েছেন, এটা বিশ্বাস করার মতনই না। তার মনে হচ্ছে হয়তো আরিফ সাহেব সব কিছু তার বাবার কাছ থেকে কেড়ে নিয়েছেন, কিন্তু এসব কথা এখানে বলে কি লাভ। তৌসিফ নিজেকে স্বাভাবিক করে রায়হান সাহেবকে বলল, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি আমাদের সাথে কাজ করলে আপনার সময় মতো প্রোডাক্ট পৌঁছে যাবে। আর কোয়ালিটি নিয়ে আপনি চিন্তা করবেন না। আমরা যে কোনো সময় অন্যদের থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট সাপ্লাই দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের প্রজেক্টগুলো আমি দেখেছি, আপনি কোনো চিন্তা করবেন না। আমি আমার সব লিস্ট আপনাদের কাছে দিয়ে দিচ্ছি। আর অ্যাডভান্স 2 লাখ টাকা দিলাম, বাকি 10 লাখ টাকা কালকার মধ্যে পেয়ে যাবেন। আর মাল পৌঁছানোর সাথে সাথে বাকি 7 লাখ টাকা দিয়ে দিব। এরপর রায়হান সাহেব চলে গেলেন। তৌসিফ বসে বসে চিন্তা শুরু করলো কি করবে। এই মানুষগুলো তার বাবার কাছ থেকে সব কেড়ে নিয়েছে, এটা সে মেনে নিতে পারছিল না। তাকে যে করেই হোক সব ফিরিয়ে আনতে হবে। তাকে এভাবে চিন্তায় দেখে রাজীব আর মেঘা তার কাছে এসে বলল, আজকে আমাদের অফিসের জন্য কত বড় একটা আনন্দের দিন, আর তুমি মন খারাপ করে বসে আছো। তোমার বাবা মার সব কিছু আমরা ফিরিয়ে আনবো,
তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ দোস্ত, তোর কিছু চিন্তা করতে হবে না। আমরা এই ডিলটা ভালো করে করি। এর পরের মাস থেকে আমাদের কাজ আরও বাড়বে। সুযোগ পাওয়া মাত্রই আমরা ওদের কাছ থেকে সবকিছু নিয়ে আসব। তৌসিফ তখন তাদের সাথে কথা বলে কাজ শুরু করলো। 21 দিনের মধ্যে তাদের সব কিছু পৌঁছে দিতে হবে, তাই সবাই বেশ ব্যস্তই ছিল। দেখতে দেখতে তাদের হাতের থেকে 15 দিন চলে গেল। তারা প্রায় সব কিছুই প্রস্তুত করে ফেলেছে, এখন শুধু প্রোডাক্ট ডেলিভারির অপেক্ষা। তাই তৌসিফ আরও একবার সব কিছু চেক করে নিল, কারণ প্রথম কাজ, সেই জন্য তাদের বিশ্বস্ততা অর্জন করাটা খুবই জরুরি। বিকেলে মেঘা আর রাজীব বসে বসে সব কিছু চেক করছিল। তৌসিফ তার কেবিনেই বসে আছে। মেঘা আর রাজীব সব কিছু ঠিক করে চলে গেল তৌসিফের কেবিনে। মেঘা যখন তৌসিফের কেবিনে প্রবেশ করতে যাবে তার আগেই থমকে গেল। তৌসিফ লামিয়ার হাত ধরে কিছু একটা দেখাচ্ছিল। লামিয়া হচ্ছে তাদের অফিসের একজন কর্মচারী। মেঘা চুপচাপ সব দেখে যাচ্ছে। মেঘার মাথায় রাগ উঠে গেল। তৌসিফের সাথে কোনো মেয়েকে মেঘা একদমই সহ্য করতে পারে না। হঠাৎ করে রাজীব মেঘার কাঁধে হাত দিয়ে বলল, আপু, দাঁড়িয়ে কি দেখছিস? তোর ভালোবাসার মানুষকে কেউ নিয়ে যাবে আর তুই হাত গুটিয়ে বসে থাকবি? লামের সাথে যুদ্ধ কর, আমি তোর পাশে আছি। এই কথা শোনার পর আমি রাজীবের দিকে তাকালাম। আমি তো কাউকে বলিনি যে আমি তৌসিফকে ভালোবাসি, তাহলে রাজীব কিভাবে জানলো? আমি তখন তার দিকে তাকিয়ে বললাম, তুই এসব কি বলছিস রাজীব? আমাকে কিছুই বোঝাতে হবে না আপু, আমি সবকিছু জানি। আমি এতদিন থেকে লক্ষ্য করছি তোদের বিষয়টা। তুই সবসময় তৌসিফকে কেয়ার করিস, তৌসিফের ব্যাপারে সবসময় খোঁজ খবর নিস। এটাই প্রমাণ করে তুই তৌসিফকে ভালোবাসিস। আমি তোর পাশে আছি, আমি তৌসিফকে বুঝাবো। এই কথা শোনার পর মেঘা রাজীবের দিকে তাকিয়ে রইল। রাজীব ইশারায় মেঘাকে যেতে বলল। মেঘা ভিতরেও গেল। ভিতরে গিয়ে লামিয়ার দিকে তাকিয়ে বলল, লামিয়া, তুমি এখানে কি করছো? তাড়াতাড়ি বাইরে যাও, তোমার সাথে কাজ আছে। তুমি বাইরে গিয়ে দাঁড়াও, আমি তোমার সাথে এসে কথা বলছি। ম্যাম, স্যার আমাকে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝাচ্ছিলেন। আমি একটু পরে আসছি, আপনি প্লিজ অপেক্ষা করুন। এই মেয়ে, তোমার কত বড় সাহস, তুমি আমার মুখের ওপর কথা বলো? আমি তোমাকে বলেছি এখান থেকে চলে যেতে, তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি যাও। লামিয়া তখন মেঘার সামনে থেকে চলে গেল। তৌসিফ মেঘার দিকে তাকিয়ে আছে। মেঘা তখন রেগে তৌসিফকে বলল, তোর অনেক শখ মেয়েদের সাথে কথা বলার, তাই না? আজ থেকে তুই মেয়েদের সাথে কথা বলবি, আমি আর তোর সামনে আসবো না। বলেই মেঘা তার হাতে থাকা ফাইলটা তৌসিফের মুখের উপরে ফেলে দিল। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ফাইল ছিল, আবার রেডি করতে হলে অনেক সময় প্রয়োজন, কিন্তু মেঘার মাথা ঠিক ছিল না, তাই সেটা ফেলে দিয়ে চলে আসলো। বাসায় আসার পরে মেঘা কান্না শুরু করলো। তার কিছুই ভালো লাগছে না। তৌসিফের সাথে সে কোনো মেয়েকেই সহ্য করতে পারে না, কারণ তৌসিফকে ভালোবাসে। ওদিকে তৌসিফ তখন হতবাক হয়ে তার কেবিনে বসে আছে। মেঘা এইরকম ব্যবহার কেন করলো? তখন রাজীব তৌসিফের কাছে এসে বলল, দোস্ত, কিছু মনে করিস না, আমি নিজে ফাইলটা আবার রেডি করব। আসলে আপু তোকে অনেক ভালোবাসি। তোর সাথে কোনো মেয়েকে ও সহ্য করতে পারছিল না, সেজন্য এরকম রাগ দেখিয়ে ফেলেছি। তৌসিফ তখন রাজীবের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। মেঘা তাকে ভালোবাসে, এটা কিভাবে সম্ভব? তৌসিফ মেঘার কাছে এতদিন মুগ্ধ হয়ে গেছে, কিন্তু তাই বলে কি ভালোবাসা? তৌসিফ ইতস্তত করে বলল, এটা তুই কি বলছিস দোস্ত? এটা হতে পারে না। মেঘা আপু আমাকে ভালোবাসে, এটা কিভাবে সম্ভব? দোস্ত প্লিজ না করিস না, আমার বোন তোকে অনেক ভালোবাসি। আমি এতদিন থেকে আমার বোনের খুশি দেখে অনেক খুশি ছিলাম। তুই পাশে থাকলে ও সবকিছু ভুলে যায়। তুই প্লিজ না করিস না। তৌসিফ আর কিছুই বলল না। সে সেখান থেকে কাজকর্ম সব শেষ করে একটা গোপন জায়গায় চলে গেল। তৌসিফ সবার আড়ালে একজন জুয়ারির সাথে দেখা করেছে। লোকটা বেশ বড় একজন মাদক ব্যবসায়ী। তার সাথে রিহার বাবার আগে জুয়া খেলতেন, সেটা তৌসিফ জানতো। তৌসিফ লোকটার সাথে দেখা করে বলল, ইমরান সাহেব, আমি আপনাকে তো ফোনে সব কিছু বলে দিয়েছি। আপনি সব টাকা পেয়ে যাবেন। আপনাকে শুধু আমি যেটা বললাম সেটা করতে হবে। আরে তুমি কোনো চিন্তা করো না, এটা আমার বা হাতের কাজ। আরিফ অলরেডি আমাদের আড্ডায় আসা শুরু করেছে। ওকে শেষ করা কোনো ব্যাপারই না, শুধু আমার টাকাটা সময় মতো দিয়ে দিবে। টাকা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, শুধু আমার কাজটা করে দিলেই হবে, যাতে ওই লোকটা কোম্পানি নিয়ে আর এগিয়ে যেতে পারে না, এটা মাথায় রাখবেন।
এরপর তৌসিফ সেখান থেকে চলে আসলো রাজীবের বাসায় এসে চেঞ্জ করে চলে গেল মেঘার রুমে। দরজা খোলা তাই তৌসিফ ভিতরে চলে গেল। গিয়ে দেখে মেঘা বিছানায় শুয়ে কান্না করছে। তৌসিফ তখন তার সামনে গিয়ে দাঁড়ালো। মেঘা তৌসিফের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, কি হয়েছে? এখানে এসেছিস কেন? লামিয়ার কাছে যা, আমি তোর অফিসে আর যাব না। তৌসিফ তখন তার কাছে গিয়ে বলল, আপু, আমি আসলে জানতাম না তুমি আমাকে ভালোবাসো, না হলে এরকম করতাম না। আমি লামিয়াকে একটা গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে বলছিলাম, হঠাৎ করে ওর হাত ধরে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। তৌসিফ মেঘার সামনে অসহায় ফেস করে দাঁড়িয়ে আছে। এটা দেখার পর মেঘার মন গলে গেল। সে উঠে তৌসিফকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি তৌসিফ, তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না। আমি তোমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারি না। মেঘার কান্না দেখে তৌসিফ বুঝতে পারল মেঘা তাকে কতটা ভালোবাসে। তৌসিফ তখন তাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি না আমি তোমাকে ভালোবাসতে পারবো কি না, তবে আমি চেষ্টা করব। তুমি আমাকে যে সহযোগিতা করেছো সেটা কোনোদিন ভুলতে পারবো না। আমি বিপদের মধ্যে ছিলাম, সেই বিপদে তুমি সবসময় আমার পাশে ছিলে। এরপর তারা খুব মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করলো। পরদিন থেকে মেঘা অফিসে আবারও আসা শুরু করলো। প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার পর তারা নিশ্চিত হলো রায়হান খান তৌসিফের সাথে দেখা করতে আসলেন। আমি বিশ্বাস করতে পারছি না মিস্টার তৌফিক, আপনি এত তাড়াতাড়ি সব কিছু করে ফেলবেন। আপনাদের কাজগুলো আমার অনেক পছন্দ হয়েছে। আমি মির্জা গ্রুপকেও আপনাদের সাথে কন্ট্যাক্ট করার কথা বলেছি এবং আগামী মাসের জন্য আপনাদের সাথে অ্যাডভান্স কন্ট্যাক্ট করলাম। তৌসিফ তার সাথে কুশল বিনিময় করার পর একসাথে বসে সব কিছু ঠিক করলো। আগের যত কোম্পানি তৌসিফের বাবার সাথে ডিল করত তারা সবাই তৌসিফদের সাথে ডিল করতে শুরু করেছে, কারণ তৌসিফের বাবার কোম্পানিতে কোনো কাজই মানসম্মতভাবে হচ্ছিল না। তৌসিফ তার বাবার স্বপ্নের কোম্পানি এভাবে ধ্বংস হতে দিতে পারে না। এদিকে তৌসিফের মা বাবাকে তারা চাকরের মতো খাটাচ্ছিল। কোম্পানিতে দিনের পর দিন লস হচ্ছিল, এমনকি রিহার বাবার জুয়ার নেশায় পড়ে তাদের কোম্পানিরও সব কিছু বিক্রি করে দিয়েছেন। ব্যাংক থেকে প্রায় 1 কোটি টাকার লোন এনেও জুয়ার পিছনে উড়িয়ে দিয়েছেন। দেখতে দেখতে আরও 5টা মাস কেটে গেল। এই 5 মাস তৌসিফের বাবা মায়ের সাথে তৌসিফের দেখা হয়নি। তারা কেমন আছেন সেটা তৌসিফও জানে না। এই 5 মাসে তৌসিফের কোম্পানি এত বড় পজিশনে যাবে সেটা তৌসিফ কোনোদিনও কল্পনাও করতে পারেনি। অবশ্য এর একটা আরও কারণ হলো বর্তমানে মার্কেটে তার কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানি অ্যাক্টিভ না। তার মামা কোম্পানি নিয়ে রাস্তায় নেমে পড়েছেন। ব্যাংক থেকে একের পর এক লোন নেওয়া হয়েছে, সেজন্য ব্যাংক কোম্পানি দখল করে নিয়েছে। এদিকে তৌসিফের দিন দিন উন্নতি হচ্ছিল, কিন্তু তার এখানে যাবার পেছনে রাজীব এবং মেঘার অনেক বড় অবদান আছে। ওদিকে তৌসিফের কথা মতোই ইমরান সব কিছু করেছে। আরিফ সাহেবকে জুয়ার পিছনে রেখেছে সব সময়। আরিফ সাহেব জুয়ার পেছনে পড়ে কোম্পানিকে জামিন বানিয়ে ব্যাংক থেকে অনেক টাকা এনেছেন। এখন কোম্পানিটা ব্যাংকের পক্ষ থেকে নিলামে তোলা হবে। এই খবর রাজীব তৌসিফের কাছে এসে বলল, দোস্ত, আমাদেরকে এখন কিছু একটা করতে হবে। কোম্পানি নিলামে তোলা হয়েছে, এই কোম্পানিটা যে করেই হোক আমাদেরকে বাঁচাতে হবে। ওই কোম্পানি যদি বাঁচাতে না পারি তাহলে আমাদের এতদিনের সব কষ্ট বিফলে যাবে। কিন্তু আমরা ওই কোম্পানি কিনবো কি করে? আমার কাছে তো বর্তমানে এত টাকা নেই। যদি আমরা ওই কোম্পানি কিনতে চাই তাহলে আমাদের এই কোম্পানিটা শেষ করে দিতে হবে। আমি এত কিছু চিন্তা করতে চাই না। ওই কোম্পানি কেনার জন্য দরকার হয় আমাদের বাড়ি বিক্রি করব, এরপরও আমি ওই কোম্পানিটা কিনতে চাই। তৌসিফ তখন রাজীবকে জড়িয়ে ধরল। তার বন্ধু তার জন্য এই রকম করবে এটা তৌসিফ কোনোদিনও ভাবতে পারেনি। প্রায় 2 সপ্তাহ পরে আজকে কোম্পানি নিলাম করা হবে, কিন্তু তাদেরকে কিছুই বিক্রি করতে হয়নি। খান গ্রুপের সাথে তাদের আরও একটা ডিল হয়েছে। সেই ডিলের মাধ্যমে তারা যত টাকা পেয়েছে তাতে ওই কোম্পানি কেনা হয়ে যাবে। কারণ খোঁজ নিয়ে জানতে পেরেছে ওই কোম্পানির ফ্যাক্টরিতে তেমন কোনো যন্ত্রপাতি অবশিষ্ট নেই, শুধু বিল্ডিংটাই পড়ে আছে। সব কিছু আরিফ সাহেব বিক্রি করে দিয়েছেন। তৌসিফ, মেঘা এবং রাজীব আজকে কিনতে যাচ্ছে তাদের কোম্পানি। যেই কোম্পানিটা তৌসিফদেরই ছিল সেটা আজ তারা টাকা দিয়ে কিনবে। তৌসিফের অনেক কষ্ট হচ্ছিল। এদিকে তৌসিফের বাবা অসুস্থ হয়ে পড়েছেন চিন্তায়। উনি রুমে শুয়ে কান্না করছেন, কারণ তার এত স্বপ্নের কোম্পানি বিক্রি হয়ে যাবে।
ওদিকে আরিফ সাহেব একদম রাস্তায় নেমে গেছেন। নীলামেকেও তৌসিফের সামনে দাঁড়াতে পারল না, কারণ তাদের উদ্দেশ্য নিয়ে এসেছে যাই হয়ে যাক এই কোম্পানি তারা কিনবেই। শেষ পর্যন্ত তারা সেটাই করে ছাড়ল। এখন আর তাকে অপেক্ষা করতে হবে না। তৌসিফ কাগজপত্র সব কিছু বুঝে নিয়ে পরদিন সকালে চলে গেল তাদের বাসায়। এতদিন বাসায় আসা হয়নি, তাই বাসার পরিবেশ সব কিছু পরিবর্তন হয়ে গেছে। রিহা ড্রয়িং রুমে হতাশ হয়ে বসে আছে, কারণ তাদের কোম্পানিটা বিক্রি হয়ে গেছে। এখন শুধু এই বাড়িটাই পড়ে আছে। কিন্তু পরে জানতে পারলো বাড়ির কাগজপত্র পর্যন্ত তার বাবা কোম্পানির সাথে দিয়ে দিয়েছে, শুধু জুয়ার পেছনে পড়ে। এই জন্য রিহা তার বাবার সাথে অনেক রাগারাগিও করেছিল। হঠাৎ করে কেউ একজন দরজা দিয়ে ঢুকলো। রিয়া পেছনে তাকিয়ে দেখে রাজীব, তৌসিফ এবং মেঘা, সাথে কিছু পুলিশ নিয়েও ঢুকেছে। এটা দেখার পর রিয়া আশ্চর্য হয়ে যায়। তৌসিফ সাথে করে পুলিশ নিয়ে এসেছে, কারণ আরিফ সাহেব এবং তার পরিবারকে পুলিশের কাছে ধরিয়ে দিবে। তাদেরকে এভাবে ছেড়ে দিলে চলবে না। তৌসিফ ভেতরে ঢুকতেই দেখলো তার বাবা, মা এবং বাকি সবাই দাঁড়িয়ে আছে। তাদের অবস্থা দেখার পর তৌসিফের ভেতরটা ফেটে যাচ্ছিল। তৌসিফ তখন কাগজপত্র সব কিছু তাদের সামনে প্রকাশ করলো। এটা দেখার পর রিহার পরিবারের সবাই বেশ ভয় পেয়ে গেল। তৌসিফের বাবা তৌসিফের দিকে তাকিয়ে আছেন, কিন্তু তৌসিফ তাদের দিকে একবারও তাকালো না। পুলিশ আরিফ সাহেব এবং তার পরিবারকে ধরে নিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এটা দেখার পর আরিফ সাহেব তৌসিফের কাছে এসে কান্না করে বললেন, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দাও তৌসিফ। হ্যাঁ, আমি তো তোমার মামা। তুমি আমার সাথে এরকম করতে পারো না। আমি আর কোনোদিন এরকম কাজ করব না। কি বললি? তোর মতো জঘন্য মানুষকে আমি আর কোনোদিন আমার আত্মীয় বলবো না। আমার সাথে তোর রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে অনেক আগেই। আজ তোকে সব অন্যায়ের শাস্তি পেতেই হবে। তখন তারা সবাই তৌসিফের দিকে তাকিয়ে কান্না করছিল, কিন্তু তৌসিফ তাদের কথা শুনল না। পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেল। এটা দেখার পর তৌসিফের বাবা তার কাছে আসলেন। তৌসিফ তখন তার বাবাকে জড়িয়ে ধরে বলল, বাবা, তুমি কোনো চিন্তা করো না, তোমার কোম্পানি কিছুই হয়নি। আমি তোমার কোম্পানি কিনে নিয়েছি। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। তোর কথা চিন্তা না করে আমি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। বাবা, এসব কি বলছো? তুমি আমার বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাইতে পারো না। তবে আমাকে এই জায়গায় আসতে যারা সহযোগিতা করছে তাদেরকে তোমরা ধন্যবাদ দিতে পারো। আর আমি মেঘাকে বিয়ে করতে চাই, কারণ আমি মেঘাকে ভালোবাসি। ওই মেয়েটার কথা আমি ভুলে যেতে চাই। ওর কথা আমার সামনে আর কেউ বলবে না। ওদের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। মেঘা তখন তৌসিফের দিকে তাকালো। তৌসিফের পরিবারে মেঘার পরিবারের সাথে কথা বলল। মেঘার পরিবার মেঘাকে আগের মতো দেখতে পেয়ে অনেক খুশি ছিল। যেখানে তৌসিফ অনিশ্চিত জীবনের পথে পা বাড়িয়েছিল, সেখানে ও আজ এত বড় কোম্পানির মালিক। এক সপ্তাহের ভিতরেই তাদের বিয়েও হয়ে গেল। আজকে বাসর ঘরে বসে আছে মেঘা। তৌসিফ এসে তার পাশে বসলো। মেঘা তখন তৌসিফের দিকে তাকিয়ে আছে। তৌসিফ মেঘার ঘুমটা তুলে তার দিকে তাকিয়ে বলল, মেঘা, তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে আমি এই কাজ কোনোদিন করতে পারতাম না। তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। তোমার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মেঘা তখন তৌসিফকে জড়িয়ে ধরে বলল, তুমি এসব কি বলছো? আমি তোমার স্ত্রী। আমি তোমাকে আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু বলতে পারতাম না। আজ আমাদের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু। আমি আর কিছু চাই না। আমি সারা জীবনে এভাবেই থাকতে চাই। তৌসিফ মেঘাকে জড়িয়ে ধরল। বাস্তব জীবনে এইরকম মানুষ যদি পাশে থাকে তাহলে কোনো সমস্যাকেই সমস্যা বলে মনে হয় না। আমাদের আশেপাশের মানুষগুলো মাঝে মাঝে আমাদের সাথে এত বড় বড় বেইমানি করে যা সহ্য করার মতো নয়। দূরের মানুষ কষ্ট দিলে সেটা সহ্য করা যায়, কিন্তু নিজের আপন মানুষগুলো কষ্ট দিলে সেটা সত্যি অনেক দুঃখজনক। তাই সবার কাছে অনুরোধ, নিজের অবস্থানের উপরে সন্তুষ্ট থাকুন। একদিন এমন কিছু আসবে যা আপনি কল্পনাও করতে পারবেন না। সব মানুষ যেন নিজেদের ভালোবাসাকে নিয়ে জীবনযাপন করতে পারে, এই প্রত্যাশা রেখে আজকের গল্প এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।